আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আগামীকালের পরের দিন। তো তোমরা অনেকেই বাংলা এমসিকিউ চাচ্ছিলে। আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের 124টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি ইনশাল্লাহ। এইটা যদি তুমি পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসতে পারে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসা যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো। তাহলে আমরা গদ্য এবং পদ্য থেকে তোমাদেরকে এই এমসিকিউগুলো দিয়েছি। চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখি আমরা কি বলেছে। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বলো তো সবাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, না প্রমোদ চৌধুরী? কাকে বলা হয় বাংলা গদ্যের জনক? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি আমরা কাকে বলা হয়। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এরপরেরটা দেখো। প্রত্যুত্তরপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? অর্থাৎ এটা কোন গ্রন্থ? বেতাল পঞ্চবিংশতি, নাকি আখ্যানমঞ্জুরি, শকুন্তলা, না কথামালা? এটা কোন গ্রন্থমালা থেকে কি করেছে? গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। অর্থাৎ এই প্রত্যুপকার এটা একটা গল্প, এটা একটা গ্রন্থ থেকে কি করা হয়েছে? নিয়ে আসা হয়েছে। তোমাদের যে বইটা রয়েছে সেই বইয়ে এই গল্পটা একটা গ্রন্থ থেকে নিয়ে আসা হয়েছে। সেই গ্রন্থটা কোনটা? এই চারটার মধ্যে কোনটা? তুমি একটু অ্যান্সার করো তো। খুবই সহজ কিন্তু। আমরা দেখি তো কোনটা। ক, খ, গ, ঘ কোনটা হবে দেখি তো। আখ্যানমঞ্জুরি কোনটা হবে? আখ্যানমঞ্জুরি। আচ্ছা, এরপরে দেখি খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? তোমাদের বইয়ে একটা গল্প রয়েছে, সেই গল্পের মধ্যে এই খলিফা মামুন একটা চরিত্র। সেই খলিফা মামুনের প্রিয় পাত্র একজন ছিলেন। তিনি কে ছিলেন? আলী ইবনে আব্বাস, হারুনুর রশিদ, খলিফা মনসুর, না দেমাস্কের শাসনকর্তা? কে ছিলেন? তোমরা একটু অ্যান্সার করো তো, কমেন্টে জানাও তো। খুবই সহজ কিন্তু এটা। আলী ইবনে আব্বাস ছিলেন, হারুনুর রশিদ ছিলেন, খলিফা মনসুর ছিলেন, নাকি দেমাস্কের শাসনকর্তা ছিলেন? আমরা দেখে নেই অ্যান্সারটা। আলী ইবনে আব্বাস ছিলেন কি খলিফা মামুনের প্রিয় পাত্র। কে ছিলেন? আলী ইবনে আব্বাস। আচ্ছা, আলী ইবনে আব্বাস দেমাস্কের কার সমভিব্যাহারে গিয়েছিলেন? খলিফা মামুনের, নতুন শাসনকর্তার, সৈন্যদলের, নাকি বন্দী ব্যক্তির? কার সমভিব্যাহারে গিয়েছিলেন? কার? কমেন্টে জানাও তো তোমরা। ক হবে, খ হবে, গ হবে, না ঘ হবে? ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হতে পারে? খলিফা মামুন, নতুন শাসনকর্তা, সৈন্যদল, নাকি বন্দী ব্যক্তির? কোনটা অ্যান্সার হতে পারে? নতুন শাসনকর্তার। অর্থাৎ নতুন শাসনকর্তার সমবিব্যাহারে গিয়েছিলেন কে? এই আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস। আচ্ছা, এরপরটা দেখো। আলী ইবনে আব্বাস কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? তিনি কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? এক সামান্য নাগরিকের বাড়িতে, এক সম্ভ্রান্ত লোকের, খলিফার প্রাসাদে, না এক ভৃত্যের বাড়িতে? গল্পের মধ্যে তোমরা কি পড়েছো বলতো? কার বাড়িতে তিনি গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেই সময়? সামান্য নাগরিকের, নাকি খলিফার প্রাসাদে? কার হতে পারে? ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হতে পারে? এটা কিন্তু খুবই সহজ। কোনটা অ্যান্সার হতে পারে? এক সম্ভ্রান্ত লোকের। তিনি কিন্তু এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে কিন্তু কি করেছিলেন? আশ্রয় নিয়েছিলেন। এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, আশ্রয়দাতা ব্যক্তিটি, অর্থাৎ যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সে ব্যক্তিটা আলী ইবনে আব্বাসকে কতদিন আশ্রয় দিয়েছিলেন? গল্পে কিন্তু উল্লেখ আছে যে কতদিন আশ্রয় দিয়েছিলেন। কতদিন? 1 মাস, 1 বছর, 10 দিন, 7 দিন? কতদিন হতে পারে? কমেন্টে জানাও তো তোমরা। এটা কি 1 মাস হবে, 1 বছর হবে, 10 দিন, নাকি 7 দিন? খুবই সহজ কিন্তু। কত হতে পারে এটা অ্যান্সার? 1 মাস। তিনি কিন্তু 1 মাস আশ্রয় দিয়েছিলেন। কি? 1 মাস আশ্রয় দিয়েছিলেন। কাকে? এই আলী ইবনে আব্বাসকে 1 মাস আশ্রয় দিয়েছিলেন। 1 মাস আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখো খলিফা মামুনের কাছে আনা বন্দী ব্যক্তির হাত পা কেমন ছিল? অর্থাৎ খলিফা মামুনের কাছে একজন বন্দী ব্যক্তিকে নিয়ে এসেছিল, তার হাত পা গুলো কেমন ছিল? শিকল মুক্ত,
হস্তপদবদ্ধ, আহত না অসার? তার হাত পা কি বাঁধা ছিল, হস্তপদবদ্ধ ছিল, শিকল মুক্ত ছিল, নাকি আহত, নাকি অসার? কি ছিল তোমরা কমেন্টে জানাও তো। ক, খ, গ, ঘ কোনটা হতে পারে? কোনটা অ্যান্সার হতে পারে? হস্তপদবদ্ধ, হাত পা কি ছিল, বাঁধা ছিল, হস্ত পদবদ্ধ ছিল। খলিফা মামুনের কাছে যখন বন্দীকে নিয়ে আসে তখন কি ছিল? হস্তপদবদ্ধ ছিল। আচ্ছা, বন্দী ব্যক্তিটির নিবাস কোথায় ছিল? যেই বন্দীটিকে নিয়ে এসেছিল খলিফা মামুনের কাছে, তার বাড়ি কোথায় ছিল? বাগদাদ, সিরিয়া, ডেমাস্কাস নাকি ইরাক? কোথায় ছিল তার বাড়িটি? একটু কমেন্টে জানাও তো। ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হতে পারে? খুব সহজ, কিন্তু খুব সহজ। কোনটা দেখে নিই আমরা। ডেমাস্কাস কোথায় ছিল? ডেমাস্কাস, ডেমাস্কাস, ডেমাস্কাস কোথায় ছিল? ডেমাস্কাস। আচ্ছা, কোপানল শব্দের অর্থ কি? খুব সহজ একটা শব্দ, এটার অর্থ কিন্তু খুব সহজ। কোপানলে পুরে ছাই হয়ে যায়, বলে না কোপানলে পুরে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। দেখো তাহলে এটা দ্বারা তোমরা বুঝতে পেরেছো অলরেডি যে উত্তর কি হতে পারে। উত্তর কি হতে পারে? উত্তর কিন্তু হবে কি প্রথমটা, ক্রোধ রূপ আগুন, অর্থাৎ কোপানলে পুরে ছাই হয়ে যাচ্ছে, রোগে ক্রোধ রূপ আগুন, অর্থাৎ আগুনের ন্যায় ক্রোধ রাগ, আগুনের ন্যায় ক্রোধ বা রাগ। এই যে দেখো, কোপানল শব্দের অর্থ ক্রোধ রূপ আগুন। আলী ইবনে আব্বাস কার শিকল খুলে দিয়েছিলেন? আচ্ছা, এটার উত্তর আগেই দিয়ে দিয়েছি না? কি হয়েছে? খলিফা মামুনের সেই বন্দি আশ্রয়দাতা নিজের ভিত্তের, তাহলে কোনটা হবে? সেই বন্দি আশ্রয়দাতার কি করেছিলেন? শিকল খুলে দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আলী ইবনে আবু তালেব, অর্থাৎ সরি আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস কি করেছিলেন? সেই যে বন্দি ছিল, সেই বন্দির শিকলটা কি করেছিলেন? তিনি খুলে দিয়েছিলেন। আচ্ছা, এরপরে যাই। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে পালিয়ে যাওয়ার জন্য কত মুদ্রা দিয়েছিলেন? তিনি সেই বন্দি ব্যক্তিকে পালিয়ে যাওয়ার জন্য কত মুদ্রা দিয়েছিলেন? তাকে, সেই বন্দি ব্যক্তিকে কত মুদ্রা? 100 স্বর্ণ মুদ্রা, 500 স্বর্ণ মুদ্রা, সহস্র স্বর্ণ মুদ্রা, 10,000 স্বর্ণ মুদ্রা? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসতে পারে পরীক্ষার মধ্যে, বলা যায় না, চলে আসতে পারে। কোনটা হতে পারে তোমরা একটু জানাও তো কমেন্টে। 100, 500, সহস্র কোনটা হতে পারে? আমরা দেখি উত্তরটা। সহস্র স্বর্ণ মুদ্রা তিনি দিয়েছিলেন সেই বন্দি ব্যক্তিকে পালিয়ে যাওয়ার জন্য, যে তুমি পালিয়ে যাও এই সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে। সেই বন্দি ব্যক্তিকে তিনি কি দিয়ে কি কত মুদ্রা দিয়ে দিতে চেয়েছিলেন? সহস্র স্বর্ণ মুদ্রা। আচ্ছা, এরপরে যাই দেখি, বন্দি ব্যক্তিটি কেন পালাতে রাজি হয়নি? সে বলার পর কেন পালাতে রাজি হয় নাই? ভয়ের কারণে, আলীর বিপদের আশঙ্কায়, পথ চিনতেন না বলে, সাহস ছিল না বলে? কেন সে পালায় নাই? তাকে পালানোর জন্য সে তাকে মুদ্রা দান করে তাকে পালাতে বলতেছে, বাট কিন্তু সে কি করছে না? পলায়ন করছে না কেন? ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হতে পারে? তোমরা একটু কমেন্টে জানাও তো কোনটা অ্যান্সার হতে পারে দেখি। আলীর বিপদের আশঙ্কায়, আলীর বিপদের আশঙ্কায় সে যদি পালিয়ে যায় তাহলে আলী বিপদে পড়ে যাবে, সেই আশঙ্কা সে কি করেনি? পালায়নি, সেই আশঙ্কায় সে পালায়নি। এরপরে দেখি, খলিফা মামুন বন্দি ব্যক্তিকে কতটি অশ্ব উপহার দিয়েছিলেন? সেই যে বন্দি ব্যক্তি ছিল তাকে কতটি অশ্ব, অশ্ব মানে কি ঘোড়া, কতটি ঘোড়া উপহার দিয়েছিলেন? 5টি, 10টি, 20টি, 1টি, 20 মানে কি 20, 5টি, 10টি, 20টি, 1টি, কতটি ঘোড়া তাকে উপহার দিয়েছিলেন? কমেন্টে জানাও তো ক, খ, গ, ঘ কোনটি অ্যান্সার হতে পারে? এটা কিন্তু খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। 10টি ঘোড়া সেই বন্দি ব্যক্তিটিকে কি দিয়েছিল? কয়টি ঘোড়া দিতে চেয়েছিলেন, মানে উপহার দিয়েছিলেন? 10টি ঘোড়া, 10টি ঘোড়া তাকে উপহার দিয়েছিল। আচ্ছা, এরপরে দেখো, ডেমাস্কাস কোন দেশের বর্তমান রাজধানী? খুব ইম্পর্টেন্ট। ডেমাস্কাস কোন দেশের বর্তমান রাজধানী? আমরা কিন্তু গল্পের মধ্যে এটা পড়েছি। কোনটা? ইরাক হবে, সিরিয়া হবে, ইরান হবে, না সৌদি আরব? খুব সহজ। ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হতে পারে? 13 নম্বর অ্যান্সার কোনটা হতে পারে? সিরিয়া। কোনটা? সিরিয়া। তাহলে ডেমাস্কাস কোন দেশের বর্তমান রাজধানী? সিরিয়ার বর্তমান রাজধানী হলো ডেমাস্কাস, সিরিয়ার বর্তমান রাজধানী ডেমাস্কাস। আচ্ছা, এরপরে যাই। এরপর একটা উদ্দীপক দেখো, সালাম সাহেব তার বিপদের বন্ধু রহমতকে অনেকদিন পর খুঁজে পেলেন। তার বিপদের বন্ধু ছিল, তাকে অনেকদিন পর খুঁজে পেয়েছে। রহমত এখন নিঃস্ব, একটি চুরির অপবাদে বিচারের সম্মুখীন। সালাম সাহেব নিজের প্রভাব খাটিয়ে রহমতের নির্দোষিতা প্রমাণ করলেন এবং
তাকে নতুন জীবন গড়তে সাহায্য করলেন। দেখো ওই গল্পটার, খলিফা মামুনের গল্পটার সাথে কি মিল রয়েছে। দেখো তাহলে উদ্দীপকে সালাম সাহেবের চরিত্রে প্রত্যুপকার গল্পের কার প্রতিফলন ঘটেছে? এখানে খলিফা মামুনের প্রতিফলন ঘটেছে, নাকি আলী ইবনে আব্বাস দেমাসকাসের শাসনকর্তা, নাকি ঘাতক? কার মিল রয়েছে এই উদ্দীপকের সাথে? ক, খ, গ, ঘ, কোনটা অ্যান্সার হতে পারে? খলিফা মামুন নাকি ইবনে আব্বাস দেমাসকাসের শাসনকর্তা, না ঘাতক? কোনটা অ্যান্সার হতে পারে? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস কিন্তু তার প্রভাব খাটিয়ে তাকে মুক্ত করে দিয়েছিলেন। আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাস। আচ্ছা, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই যে উক্তিটা, এই গল্পের মধ্যে যে উক্তিটা, বিভিন্ন উক্তি কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট উক্তি। মূল বই তো তোমরা পড়বা, প্লাস এই যে 124টা এমসিকিউ এটাও তোমরা পড়বা। মূল বই সব থেকে গুরুত্বপূর্ণ, মূল বইয়ের উপরে কোনো সাজেশন হয় না, মূল বই পুরাটা রিভিশন দিতে হবে। দেখো এই যে উক্তিগুলো, এই উক্তিগুলো থেকে প্রশ্ন চলে আসে পরীক্ষায়। আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এটা কে বলেছে? খলিফা মামুন, খলিফা হারুন রশিদ, আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাস আশ্রয়দাতা। কে বলেছে? কমেন্টে জানাও তো কে বলেছে। আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস কি করেছে? এই উক্তিটি করেছে। এই উক্তিটি হলো তার, যে সে কি বলেছে? আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে কি স্বাধীন, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। আচ্ছা, হস্তপদবদ্ধ ব্যক্তির প্রতি খলিফা মামুনের কেমন ভাব ছিল? খলিফা মামুন যে ছিল তার কেমন ভাব ছিল? ওই হাত বাঁধা যে লোকটা ছিল বন্দি, তার উপর তার ভাবটা কেমন ছিল? ক্রুদ্ধ, ভীত, সদয়, না সংশয়? তিনি কি ক্রুদ্ধ হয়েছিল তার প্রতি, ভীত হয়েছিল, নাকি সদয়, না সংশয়? ভীত তো হবে না, কি হয়েছিল তাহলে দেখি আমরা? ক্রুদ্ধ, রাগান্বিত, ক্রুদ্ধ, ক্রোধানল, অর্থাৎ ক্রুদ্ধ হয়েছিল, রাগান্বিত হয়েছিল। আলী ইবনে আব্বাস হস্তপদবদ্ধ লোকটিকে চিনতে পেরে কি করলেন? তাকে মুক্ত করলেন, তাকে আলিঙ্গন করলেন, তাকে হত্যা করলেন? যখন আলী ইবনে আব্বাস তাকে চিনতে পারলো, তখন তিনি সেই ব্যক্তিটিকে কি করলেন? সেই বন্দী ব্যক্তিটিকে তিনি কি মুক্তি করে দিলেন? আমরা কিন্তু পড়েছি, আগের কয়েকটা এমসিকিউ বললে সমাধান করেছি, সেটা দ্বারা তোমরা বুঝতে পেরেছো যেটা কি হতে পারে। তাকে কি আলিঙ্গন করলো, না হত্যা করলো? তাকে কে কি করলো? মুক্তি করে দিল, না কি করলো? দেখো তোমরা কিন্তু মুক্ত করলেন লিখতে পারো, কিন্তু এটা হতে পারে আলিঙ্গন করলো, চিনতে পেরে তাকে আলিঙ্গন করে ধরছে। যখন তাকে চিনতে পারলো তখন কি করলো? তাকে আলিঙ্গন করে ধরলেন। প্রত্যুপকার গল্পে খলিফা মামুনকে কেন মহামতি বলা হয়েছে? খলিফা মামুন যে, তাকে মহামতি কেন বলা হয়েছে? মহানুভবতার জন্য, ন্যায় নীতির কারণে, সত্যবাদিতার গুণে, পিতৃত্বের কারণে? তার যে মহানুভবতা সেটার কারণে কি তাকে বলা হয়েছে? তার ন্যায় নীতি, সত্যবাদিতা, না পিতৃত্বে? বলো তো সবাই, ক, খ, গ, ঘ, কোনটি অ্যান্সার হতে পারে? কোনটি অ্যান্সার হতে পারে? মহানুভবতা, তার সে অনেক মহান ছিল, তার মহানুভবতার জন্য তাকে কি মহামতি বলে বলা হয়েছে, মহামতি আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির মুক্তির জন্য কি করেন? অর্থাৎ আলী ইবনে আব্বাস সেই বন্দী ব্যক্তির মুক্তির জন্য কি করেন? আল্লাহর কাছে প্রার্থনা করেন, মসজিদে মানত, খলিফার কাছে সুপারিশ, আইনের আশ্রয় গ্রহণ। খলিফার কাছে কি তার জন্য সুপারিশ গ্রহণ করেছিলেন? কি করেছিলেন বলতো? কি করেছিলেন? আল্লাহর কাছে প্রার্থনা? উত্তরটা আমরা দেখি। খলিফার কাছে কিন্তু তার জন্য সুপারিশ করেছিলেন, তার মুক্তির জন্য কি করেছিলেন? খলিফার কাছে সুপারিশ করেছিলেন আলী ইবনে আব্বাস। খলিফা মামুন বন্দির সত্যিকার পরিচয় পেয়ে উপহার হিসেবে কি দিলেন? যখন সেই বন্দির সত্যিকার পরিচয়টা জানতে পারলেন, তাকে উপহার হিসেবে কি দিলেন? উপহার হিসেবে তাকে কি দিলেন? 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট। উষ্ট মানে কি? উট। 1 অশ্ব, 1 ঘোড়া, 1 ভৃত্য। ভৃত্য মানে হলো সহচর বলা হয় যাকে, সাথে সাথে থাকে। 1 স্বর্ণ মুদ্রার থলি, মানে 1 মুদ্রা থলি দিয়েছে একজন সহচর। ভৃত্য মানে কি? সহচর, সঙ্গী বলা হয় যাকে। মহামূল্য পরিচ্ছদ, অর্থাৎ পরিচ্ছদ বলতে এটা মনে হয় তোমার অনেক দামি মানে পরিধেয় বস্তু, মহামূল্য পরিচ্ছদ। কোনটা হতে পারে? ক 1 ও 2, খ
2 ও 3, গ 1 ও 3, ঘ 1 2 3, তিনটাই। কোনটা হতে পারে? অ্যান্সার করো তো তোমরা, 20 নম্বরে অ্যান্সার করো। গ। তাহলে কি দিল? 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র, 10টি ঘোড়া, এবং কি দিয়েছে? মহামূল্য পরিচ্ছদ। মহামূল্যবান পরিচ্ছদটাকে কি করেছে? তাকে উপহার হিসেবে দিলেন। আচ্ছা, আলী ইবনে আব্বাসের প্রস্তাব শুনে বন্দী ব্যক্তি তাতে সম্মত হতে না পারার কারণ, মানে তার যে প্রস্তাব, সেই প্রস্তাবটা শোনার পরে বন্দী সম্মত হলেন না, কেন না পারার কারণটা কি? তিনি এত নিচাশয় নন, তিনি এত স্বার্থপর নন, তিনি এত অকৃতজ্ঞ নন। নিচের কোনটা সঠিক হতে পারে? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3, তিনটাই। কোনটা হতে পারে? অ্যান্সার করো তো। নিচাশয় মানে কি? নিচু নন। স্বার্থপর মানে কি? স্বার্থপর না। অকৃতজ্ঞ মানে সে অকৃতজ্ঞ না। কোনটা হতে পারে অ্যান্সার? ক। তিনি এত নিচাশয় না, তিনি কি এত স্বার্থপর না। নিচাশয় না, স্বার্থপর না। আচ্ছা, 22 নাম্বার, এটা দাখিল পরীক্ষা 2019 সালে এসেছে। শুভার অনুপস্থিতিতে, শুভা গল্প, শুভা সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করত? শুভা গল্প থেকে এসেছে। শুভার অনুপস্থিতিতে সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করত? হতাশা, দুশ্চিন্তা, বিরক্তি, অনাগ্রহ। কোন মনোভাবটা প্রকাশ করত সবাই তার সম্পর্কে? হতাশা, দুশ্চিন্তা, বিরক্তি নাকি অনাগ্রহ? সবাই একটু জানাতো কমেন্টে কোনটা হতে পারে। ক, খ, গ, ঘ। কোনটা হতে পারে? দুশ্চিন্তা। সবাই দুশ্চিন্তা করত তার ভবিষ্যৎ নিয়ে। শুভার ব্যাপারে তার কি সবাই কি করত? দুশ্চিন্তা করত তার ভবিষ্যৎ নিয়ে। আচ্ছা, এরপর দেখো, শুভা দিনে 3 বার করে কোথায় যেত? সে কিন্তু প্রতিদিনে 3 বার করে যেত। কোথায় বলো তো? গল্পের মধ্যে কিন্তু আছে তার যে দুঃখ শেয়ার করত। কোথায় গিয়ে? নদীর ধারে, তেঁতুল তলায়, গোয়াল ঘরে, গোসাইদের বাগানে। কোথায় এটা? নদীর ধারে যেত? নদীর ধারে না। তেঁতুল তলায় না। গোয়াল ঘরে? কোনটা হবে বলো তো অ্যান্সার? গোয়াল ঘরে। কোথায় যেত? গোয়াল ঘরে। গরুর সাথে মানে সে তার সখ্যতা গড়ে তুলতো। তাহলে কোথায় যেত? মানে যেত গোয়াল ঘরে যেত। শুভা গল্পে শুভার মন খারাপ হলে 2 বাহু দ্বারা কার গ্রীবা বেষ্টন করে ধরতো? কার গ্রীবা? ওই যে গোয়াল ঘরে গিয়ে কি করত? গ্রীবা বলা হয় কি তোমার, এই যে গ্রীবা মানে এই যে এইটুকু বলা হয় গ্রীবা, বেষ্টন করে ধরতো এইভাবে। তাহলে কার গ্রীবা? মায়ের, বাবার? গোয়াল ঘরে তো আর মা থাকে না, বাবা থাকে না। পাঙ্গুলির নাকি সর্বাশীর? পাঙ্গুলি না সর্বাশী? দেখো তো দুইটার মধ্যে কোনটা হবে? সর্বশীর। সর্বশীর গ্রীবা গলা এমনি ধরতো, ধরে থাকতো। গোয়াল ঘরে 3 বার করে যেত শুভা। আচ্ছা, এটা 2024 সালে এসেছে দাখিল পরীক্ষা। শুভা গল্পের কোন উক্তিটিতে শুভা মনের ভাব চোখের ভাষায় মর্মার্থ প্রকাশ হয়েছে? মানে শুভা গল্পে কোন উক্তিটাই, দেখো 1 2 3 4, কোন উক্তিটায় তার যে চোখের ভাষার মর্মার্থ ভাবটা প্রকাশ পেয়েছে? কোন ইয়েতে? তার সুদীর্ঘ পল্ল বিশিষ্ট বড় দুটি চোখ, তার যে সুদীর্ঘ বড় পল্ল বিশিষ্ট দুটি চোখ রয়েছে, কালো চোখের কিছু তর্জমা করতে হয় না, যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। কি বলেছে এখানে? যে ভাব চোখের ভাষায় মর্মার্থ প্রকাশ পেয়েছে। চোখের ভাষায় কোন শব্দটা মর্মার্থ, মানে এখানে কোনটার মধ্যে মর্মার্থ প্রকাশ পেয়েছে? মর্মটা সে প্রকাশ পেয়েছে চোখের ভাষায়। এটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। এটা অ্যান্সার কি হবে? কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। কালো চোখে কিছু তর্জমা করতে হয় না। এটার অ্যান্সার কি হবে? খ নাম্বার অ্যান্সার হবে। কি হবে? খ নাম্বার অ্যান্সার হবে। শুভা কার পায়ের কাছে বসে কাঁদতে লাগলো? সে কাঁদলো কার পায়ের কাছে বসে? প্রতাপের, মায়ের, বাণীকণ্ঠের না সুহাসিনীর? কার পায়ের কাছে বসে শুভা কাঁদতে লাগলো? ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হতে পারে? কার পায়ের কাছে বসে কাঁদতে লাগলো? বাণীকণ্ঠের। বাণীকণ্ঠের পায়ের কাছে বসে শুভা কি করতে লাগলো? কান্না করতে লাগলো, কাঁদতে লাগলো। আচ্ছা, 27 নম্বর, শুভাকে নিয়ে বাড়িতে কেন কঠিন কথা হলে সে গোয়াল ঘরে চলে যেত? অর্থাৎ সে দিনে 3 বার গোয়াল ঘরে যেত না, আবার কঠিন কথা হলেই সে গোয়াল ঘরে চলে যেত। কেন যেত? দাখিল পরীক্ষা 2020 এসেছে এটা।
কান্নাকাটি করতে, প্রতাপের সাক্ষাতের আশায়, লুকিয়ে থাকার উদ্দেশ্যে, গাভীদের সাথে দুঃখ শেয়ার করতে। ওই যে কি কারণে যেত 3 বেলা, কোনটা হতে পারে? খুবই সহজ, কোনটা হতে পারে এখানে? গাভীদের সাথে। ওই যে গাভীদের সাথে গ্রীবায় গলায় ধরে তার দুঃখটা কি করত? সে শেয়ার করত। দিনে 3 বার করে যেত কিন্তু সে গোয়াল ঘরে। প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় করা হয়? রাজশাহী বোর্ডে 2020 সালে এসেছে। ঘরে, জাদুঘরে, লাইব্রেরিতে, গুহায়। দর্শনের চর্চাটা কোথায় করা হয়? লাইব্রেরিতে নাকি জাদুঘরে, ঘরে নাকি গুহায়? দর্শনবিদ্যা আর কি, এটা নিয়ে চর্চা কোথায় করা হয় প্রমথ চৌধুরীর মতে? গুহায়। কোথায়? গুহায়। গুহা শব্দের, গুহা মানে কি? ধরো যে পাহাড়ের যে গুহাগুলা থাকে না, বিশাল আকৃতির পাহাড়ের নিচে সাইডে, গুলোকে বলা হয় কি? গুহা। তাহলে কোথায় করা যায়? গুহায়। প্রমথ চৌধুরীর মতে আমাদের নীতির চর্চা হয় কোথায়? মন্দিরে, গুহায়, ঘরে, পর্বতে। নীতির চর্চা কোথায় হয় তার মতে, প্রমথ চৌধুরীর মতে? কোথায় বলতো? ক, খ, গ, ঘ। কোনটা হতে পারে? ঘরে। ঘরে আমাদের নীতির চর্চা হয় না? নীতি বাক্য আমাদেরকে শিখায় আমাদের বাবা মা, আমাদের কি জন্য? যাতে আমরা ন্যায়বান হই, নীতিবান হই। তাহলে নীতির চর্চা হয় কোথায়? ঘরের মধ্যে নীতির চর্চা হয়। আচ্ছা, বই পড়া প্রবন্ধ মতে শিক্ষকের সার্থকতা নেই কোনটিতে? শিক্ষাদানে, অর্জন করতে শেখাতে, কৌতূহল জাগানোতে, না ঐশ্বর্যের সন্ধান দিতে পারায়? তাহলে বই পড়া প্রবন্ধ যেটা রয়েছে এখানে শিক্ষকের সার্থকতা নেই কোনটিতে? শিক্ষাদানে সার্থকতা নেই, অর্জন করতে শেখানোতে, কৌতূহল জাগানোতে, ঐশ্বর্য সন্ধান দিতে পারে। কোনটাতে তোমার কি নেই? সার্থকতা নেই বলতো? কোনটাতেই সার্থকতা নেই? শিক্ষাদানে। অর্থাৎ শিক্ষা দান করবে, এতে কোনো সার্থকতা নেই তার। শিক্ষাদানে কি নেই? তার কোনো সার্থকতা নেই। তাহলে অ্যান্সার হবে কোনটা? 30-এর ক। বই পড়া প্রবন্ধ মতে বই পড়াকে শ্রেষ্ঠ শখ বলার কারণ কি? শ্রেষ্ঠ শখ এটা কেন বলেছে কবি, মানে লেখক? সময় কাজে লাগে, সাহিত্যিকদের পরিচয় মেলে, প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হয়, মানুষকে শিক্ষিত করে তোলে। কোনটা হতে পারে? ক, খ, গ, ঘ। কোনটা বেশি খাটে? 31 নম্বর অ্যান্সার করো তো তোমরা। 31 নম্বরে কত হতে পারে? প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হয়। এই বই পড়া একটা শ্রেষ্ঠ শখ, কারণ কি? এর মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হয়। যে যত বই পড়বে সে তত জ্ঞান অর্জন করবে, এটাই স্বাভাবিক, তাই না? এই জন্য বলেছি কি প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হয় কিভাবে? বই পড়ার মাধ্যমে। আচ্ছা, প্রমথ চৌধুরী আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বুঝিয়েছেন? দাখিল পরীক্ষা 2020 সালে এসেছে, গুরুত্বপূর্ণ। অকাল মৃত্যুকে কি আত্মার অপমৃত্যু বলেছেন? মুখস্থ নির্ভর শিক্ষার কুফলকে, নৈতিক শিক্ষার অভাবকে কি তিনি আত্মার অপমৃত্যু ঘটেছে এটা বলেছে? দক্ষ মানব সম্পদ তৈরির ব্যর্থতাকে, কোনটাকে তিনি আত্মার কি বলেছেন? অপমৃত্যু। আত্মার অপমৃত্যু কোনটা হতে পারে? ক, খ, গ, ঘ। তোমরা 33 নাম্বার অ্যান্সার করো দেখি কমেন্টে, কোনটা হতে পারে? মুখস্থ নির্ভর শিক্ষার কুফলকে। এই যে মুখস্থ নির্ভর শিক্ষা, এটা কি করে? আত্মার অপমৃত্যু ঘটায়। আত্মার অপমৃত্যু ঘটায়। কোনো কিছু না বুঝে শুধু মুখস্থ করলাম, তাহলে এটা কি হলো? আত্মার একটা অপমৃত্যু হলো। এটা কার ভাষায়? বই পড়া যে প্রমথ চৌধুরীর প্রবন্ধ তার মতে। আচ্ছা, এরপরে যাই। 34 নাম্বার, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। এখানে লেখক কোনটির প্রতি গুরুত্ব আরোপ করেছেন? এই শিক্ষাটা কি কেউ কাউকে দিতে পারে? শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, ঔপনিবেশিক শিক্ষা, স্বশিক্ষা, বয়স্ক শিক্ষা। যে কোন শিক্ষাটা কেউ কাউকে দিতে পারে না, এটা কোন শিক্ষা? দাখিল পরীক্ষা 2018 সালে এসেছে, গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু প্রশ্ন রিপিট হয়, প্রশ্ন কিন্তু তোমার রিপিট হয়। আবারও বারবার বলতেছি, মূল বই ছাড়া কোনো উপায় নাই, মূল বই পড়তে হবে। মূল বই পড়া শর্ত, অর্থাৎ মূল বইকে বলা হয় কি? মা। মা মানে কি? মূল না? তার মানে কি? মূল বই পড়তে হবে। মূল বইয়ের যেমন আমরা আমাদের মায়ের গর্ভ থেকে এসেছি, এইরকম তোমার মূল বইটাই মায়ের মতন, মানে সেইখান থেকেই তোমার প্রশ্নগুলো হবে, তাই না? এখন তোমার কি, তুমি যদি হাজারো এমসিকিউ পড়ো, হাজারো করাই, মূল বই যদি ভালো করে না পড়ো, তুমি
পরীক্ষা ভালো দিতে পারবা না, স্বাভাবিক বিষয়। সুতরাং মূল বই দাগিয়ে দাগিয়ে সুন্দর করে পড়ে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে দেখি আমরা। স্বশিক্ষা। এই যে নিজের যে শিক্ষাটা, সেটা কি কেউ কাউকে দিতে পারে? দিতে পারে না। এটাই বলেছে যে এখানে লেখক কোনটির প্রতি গুরুত্ব আরোপ করেছেন? এই স্বশিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যে তোমার শিক্ষাটা তোমার কাছে, তুমি কাউকে দিতে পারবা না। স্বশিক্ষা, স্বশিক্ষার গুরুত্ব আরোপ করেছেন। আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে। আমাদের শিক্ষায় আমাদের কি করেছে? নির্জীব করেছে। এখানে এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? ঢাকা বোর্ড 2019 সালে এসেছে এটা। আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। বই পড়লে মানুষ নিষ্কর্মা হয়ে যায় না? এটা তো হয় না। বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা নেই না। আমাদের পাঠাগারের অভাব নেই। কোনটা হতে পারে? ক, খ, গ, ঘ। 35 নাম্বার অ্যান্সার করো তো তোমরা। কোনটা হতে পারে? কোনটা হতে পারে? আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। আমাদের শিক্ষা পদ্ধতিতে অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি আছে, যার কারণে এটা আমাদের নির্জীব করে রেখেছে। আমার কি করেছে? নির্জীব করে রেখেছে। দুর্গার খুব সতর্কতা মিতিতে কেন? সতর্কতা মিতিতে, সেখানে কি ভুল আসছে মনে হয়, দেখো তো কি হতে পারে। দুর্গা চুরি করে আম পাড়ার জন্য সে কি সতর্ক ছিল? অপুকে সাবধান করার জন্য সতর্ক? মা বুঝতে পারলে বকা দেবে এই জন্য? না মায়ের কাছে বিখ্যাত হওয়ার জন্য? আচ্ছা, বিখ্যাত হবে, বিখ্যাত হওয়ার জন্য। কোনটা হবে? 36 নম্বর অ্যান্সার করো তো। ক, খ, গ, ঘ। কোনটার অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ। মা বুঝতে পারলে বকা দেবে এই জন্য দুর্গা কি খুব সতর্ক? সতর্কতা মিতিত। আচ্ছা, এটা মিস্টেক হয়েছে। আচ্ছা, দেখো পরেরটা। দুর্গার হাতে কিসের চুরি ছিল? দুর্গা যে ছিল তার হাতে কিসের চুরি ছিল? পিতলের চুরি, রূপার চুরি, কাচের চুরি নাকি সোনার চুরি? দুর্গার হাতে কিসের চুরি ছিল? কমেন্টে জানাও তো তোমরা। ক, খ, গ, ঘ। কোনটা হবে? গল্পে কিন্তু ভালো করে পড়লে এটা অ্যান্সার করা সম্ভব। কাচের চুরি ছিল। তার হাতে কিসের চুরি ছিল? কাচের চুরি ছিল, কাচের চুরি। আচ্ছা, এরপরে যাই। দুর্গার বয়স কত? 10, 11 নাকি 11, 12, 12, 13 নাকি 14, 15? দুর্গার বয়স কত ছিল? গল্পে কিন্তু উল্লেখ করা আছে। কত ছিল? 10, 11, 11, 12, 12, 13 না 14, 15? অ্যান্সার কি হবে? 10, 11। দুর্গার বয়স ছিল কত? 10, 11। আচ্ছা, 39 নাম্বার। কাঠতলায় নিরুৎসাহিত ভাবে দুর্গার দাঁড়িয়ে থাকায় কোন বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে? কাঠতলায় যে সে নিরুৎসাহিত ভাবে দাঁড়িয়েছিল, এই দাঁড়িয়ে থাকার বিষয়টি কি কি স্পষ্ট হয়ে ওঠে? অপুর জন্য অপেক্ষা করতেছিল সে ওইখানে দাঁড়িয়ে, নাকি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল যে কি সিদ্ধান্ত নিবে সে, নাকি প্রকৃতির সাথে ভাব বিনিময় করতেছিল এই কাঠতলায় দাঁড়িয়ে, নাকি কাঁঠাল গাছের সৌন্দর্য উপভোগ করছিল? কোনটা হতে পারে? অ্যান্সার করো। কবিতা যদি তুমি, গল্প যদি ভালো করে পড়ো, অ্যান্সার করা খুবই সহজ, খুবই ইজি। অপুর জন্য সে কি অপেক্ষা করতেছিল? গল্পে কি বলা আছে? সে কি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল, নাকি প্রকৃতির সাথে ভাব বিনিময় করতেছিল? ক, খ, গ, ঘ। 39 নম্বরের কোনটা অ্যান্সার হতে পারে? কোনটা অ্যান্সার হতে পারে আমরা দেখি একটু। সিদ্ধান্তহীন, সে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে, মানে কাঁঠাল তলায় নিচে দাঁড়িয়ে সে কি করছিল? সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সে কি করবে, কি সিদ্ধান্ত নেবে, এটাই ভুগতেছিল, সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সত্য প্রচার করতে গিয়ে ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? দাখিল পরীক্ষা 2017 সালে এটা এসেছে, অথবা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ মতে। তা এই প্রবন্ধটা কি? মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে গিয়ে তিনি সে প্রস্তারাঘাতে আগত হন। ঢাকা বোর্ড 2023-এও এসেছে, 17 এসেছে, 23 এসেছে। দেখছো প্রশ্ন যে রিপিট হয়। দেখো, জেদ্দা তায়েফ, কোথায় তিনি প্রচার করতে গিয়ে তিনি কি হয়? পরীক্ষার সম্মুখীন হয়, তাকে অনেক পাথর দ্বারা আঘাত করে। কোথায়? এটা কিন্তু আমরা সবাই জানি। কোথায়? তায়েফে। কোথায়? তায়েফে। সহজ এটা। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা অনুসারে কার পীড়ার খবর শুনতে বড় লোকেরা জমাত হয়েছিল? কার পীড়ার খবর, মানে কার পীড়ার অসুস্থতার খবর শুনতে বড় লোকেরা জমাত হয়েছিল? দাখিল পরীক্ষা 2020, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, বীর বাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার পীড়ার খবর শুনতে তারা জমায়েত হয়েছিল? কার পীড়া? এটা কিন্তু সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ বা পীড়া হয় তখন তারা কি করতে আসে? তারা জমায়েত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদ
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গ্রহণ করেছিলেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘটেছিল, ইন্তিকাল করেন, তখন তিনি শুনে কিরকম করেছিলেন? স্বাভাবিক ছিলেন? না, তিনি তো স্বাভাবিক ছিলেন না। উত্তেজিতভাবে কান্নায় পড়ে হিতাহিত জ্ঞান হারে। তিনি কি কান্না করেছেন? নাকি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন? নাকি উত্তেজিতভাবে ছিলেন? তিনি বিশ্বাসই করতে পারেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তিনি বিশ্বাস করতে পারেন নাই। তিনি উত্তেজিতভাবে তিনি ছিলেন। কি ছিলেন? আচ্ছা, এটা উত্তর তো বলেই দিলাম। কি ছিলেন? উত্তেজিতভাবে, উত্তেজনাভাবে ছিল। যে সে ভাবতেছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেই পারে না। কেন? তিনিও তো একজন মানুষ ছিলেন, তাই না? তাহলে তিনি ইন্তেকাল করেছেন। এটাকে তিনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তিনি উত্তেজিতভাবে নিচ্ছিলেন এটাকে। আচ্ছা। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল। এখানে আধার ঘনাইয়া আসিল কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? আধার, অন্ধকার হয়ে আসলো, এটার দ্বারা কি বোঝানো হয়েছে? এই হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে। ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। রাত্রি হয়ে যাওয়া, বিপদ, রাত্রি হয়ে যাওয়া তো না, বিপদ ঘনিয়ে আসা, শোক বিহব্বল হয়ে পড়া, দুর্যোগ নেমে আসে, এটা সহজ খুবই। শোক বিহব্বল হয়ে পড়া, কি কারণে এটা? শোক বিহব্বল হয়ে পড়া, দেখি, হ্যাঁ, শোক বিহব্বল হয়ে পড়া। নিম গাছ, এটা একটা গল্প। গল্পের কেউ ছাগলটা ছাড়িয়ে কি করে? কেউ, সরি, ছালটা ছাড়িয়ে, ছাল, নিম গাছের ছাল ছাড়িয়ে কি করে? শুকায়, ঘরে রাখে, ভিজায় না সিদ্ধ করে? এই নিম গাছের ছাল দিয়ে কি করে? শুকায়, ঘরে রাখে, ভিজায় নাকি সিদ্ধ করে? এটা যদি গল্পটা ভালো করে পড়ো তাহলে অ্যান্সার করতে পারবা। সিদ্ধ করে, কিন্তু নিম গাছের ছালটা নিয়ে কি করে সবাই? সিদ্ধ করে। আচ্ছা, কেউ ছালটা নিয়ে কি করে? সিদ্ধ করে। দাখিল বোর্ড 2024 সালে এসেছে। শিয়ালদহ বাড়ির পাশে গজিয়ে বিজ্ঞরা খুশি কেন? শিয়ালদহ বাড়ির পাশে গজিয়ে বিজ্ঞরা খুশি কেন? আচ্ছা, এটা মনে হয় একটু মিস্টেক আছে। যাই হোক, দাখিল 2020-এ এসেছে। এটা দেখতে সুন্দর, এটা কি আড়ালে থাকে? ক্ষীর গাছ দিতে হয় না, এটা উপকারী। শিয়ালদহ বাড়ির পাশে যে গজিয়া বিজ্ঞরা খুশি কেন? এটা দেখতে সুন্দর, আড়াল থেকে। কোনটা অ্যান্সার হবে? 45 নাম্বার অ্যান্সার করো তো তোমরা। কোনটা অ্যান্সার হতে পারে? এটার অ্যান্সার কোনটা হতে পারে? এটা উপকারী। এটা কি? উপকারী। এটা উপকারী। আচ্ছা, নিম গাছ গল্পে শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? শিকড়, শিকড়, এই শিকড় কি অর্থে ব্যবহার হয়েছে? এটা 2018 সালে এসেছে। শারীরিক বন্ধন, নাকি সাংসারিক বন্ধন, নাকি পারিবারিকতা, নাকি অস্তিত্ব? কোনটা হইতে পারে বলো তো? 46 নাম্বার অ্যান্সার করো। ক, খ, গ, ঘ। এই শিকড় দ্বারা কি বুঝিয়েছে? শারীরিক বন্ধন বুঝিয়েছে, সাংসারিক বন্ধন, পারিবারিকতা, না অস্তিত্ব? কোনটা অ্যান্সার করো তো? সাংসারিক বন্ধন। সাংসারিক যে বন্ধন রয়েছে, সম্প্রীতি রয়েছে, এইটাকে বুঝিয়েছে। এইটাকে বলা হয়েছে কি? শিকড়। নিম গাছ গল্পে, আচ্ছা, এটা 2বার চলে এসেছে। কবিকে নিম গাছের ভালো লাগলো কেন? অর্থাৎ কবি নিম গাছকে কেন পছন্দ করলেন? তার ভালো লাগলো কেন? প্রশংসা করার জন্য, ভালো কবিতা লেখার জন্য, গাছের যত্ন নেওয়ার জন্য, কবিতা শোনানোর জন্য? কেন তার নিম গাছটা ভালো লাগলো? ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হতে পারে? প্রশংসা করার জন্য। প্রশংসা করার জন্য। নিম গাছে ভালো লাগলো কেন? প্রশংসা করার জন্য তার কি লাগলো? ভালো লাগলো। আচ্ছা, এর পরেরটা দেখি। শান দিয়ে বাঁধানো বলতে কোনটিকে বোঝায়? রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। শান দিয়ে বাঁধানো, শান দিয়ে বাঁধায় না, যত্ন করে বাঁধানো, ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো, মাটির প্রলেপ দিয়ে বাঁধানো, না শক্ত করে বাঁধানো? যত্ন, ইট ও সিমেন্ট, মাটির প্রলেপ, না শক্ত? ক, খ, গ, ঘ। কোনটির অ্যান্সার হতে পারে? ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো মানে কি? শান দিয়ে বাঁধানো। শান দিয়ে বাঁধানোকে বোঝায় ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো। একে কি বোঝায়? শান দিয়ে বাঁধানো। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই যে এটা দ্বারা কি বুঝাইছে? এই যে এখানে যে দশার কথা বোঝানো হয়েছে, দশাটা কি? কিরকম দশা? অবহেলিত, অবমূল্যায়ন, উচ্চাকাঙ্ক্ষিত? নিচের কোনটি হবে? এই যে এটা একসাথে চলে এসেছে, এটা এই পাশে। উচ্চাকাঙ্ক্ষিত কোনটি হবে? ক এর 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। অ্যান্সার করো তো সবাই, কোনটা হতে পারে এটা? কমেন্টে সবাই অ্যান্সার করো তো। 1 ও 3, সরি 1 ও 2, অবহেলিত, অবমূল্যায়ন। অর্থাৎ এই যে দশা, এটা কি? অবহেলিত, অবমূল্যায়ন বুঝিয়েছে। এক দশা, সে অবহেলিত, তাকে কি করা? অবমূল্যায়ন করা হয়, তাকে কোনো মূল্যায়ন করা হয় নাই। আচ্ছা দেখো, শিক্ষার আসল কাজ কোনটা? জ্ঞান, পরিবেশ, মূল্যবোধ সৃষ্টি, সুশৃঙ্খল হওয়া, অর্থ উপার্জন করা। এটা কিন্তু সহজ।
জ্ঞান পরিবেশন করা শিক্ষার আসল কাজ, নাকি মূল্যবোধ সৃষ্টি করা, নাকি সুশৃঙ্খল হওয়া? এই তিনটার মধ্যে কোনটা হবে? লাস্টেরটা তো হবে না যে আসল কাজ অর্থ উপার্জন, তার মানে মূল্যবোধ সৃষ্টি এটা হতে পারে, মূল্যবোধ সৃষ্টি। তাহলে শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি। আচ্ছা, এরপরে যাই। শিক্ষা মানুষত্ব প্রবন্ধে অন্ন বস্ত্রের স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এখানে অন্ন বস্ত্রের স্বাধীনতাটা বলতে কি বুঝিয়েছে? দাখিল বোর্ড 2024 সালে এসেছে, এটা আবার রিপিট আসতে পারে। কর্তৃত্ব প্রতিষ্ঠা, সুশৃঙ্খল জীবন, চিন্তার স্বাধীনতা, নাকি বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা মানে কি? বলার স্বাধীনতা। কর্তৃত্ব প্রতিষ্ঠা মানে কি? তার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, নাকি সুশৃঙ্খল জীবন? এই যে অন্ন বস্ত্রের স্বাধীনতাটা কি? শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন না চিন্তার স্বাধীনতা? এটা কোনটা হতে পারে দেখো তো? এইটা হবে বাক স্বাধীনতা। অন্ন বস্ত্রের স্বাধীনতা মানে কি? বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আচ্ছা, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ মতে মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করা যেতে পারে? দাখিল বোর্ড 16, দিনাজপুর 2022। দেখছো রিপিট হয় কিভাবে প্রশ্ন? 2016, 2022 দিনাজপুর বোর্ডে এসেছে, এটা দাখিল বোর্ড 2016-তে এসেছে। দোতলা ঘরের জীবসত্তার, অন্ন বস্ত্রের মানুষ সত্তার। মানুষের জীবনটা কি? দোতলা ঘর নাকি জীবসত্তা, না অন্ন বস্ত্র মানব সত্তা? মানুষের ঘরকে কিন্তু লেখক একটা জিনিসের তুলনা করেছে, দেখো তো কোনটা হতে পারে? ক নাম্বার মনে হয় বেশি অ্যান্সার মানে যোগ্য হবে মনে হয়, ক নাম্বারটা নাকি? এই তো, দোতলা ঘরের সাথে তুলনা করেছে, উপরতলা নিচতলা। শিক্ষা মানুষত্বকে কি করেছেন? দোতলা ঘরের সাথে তুলনা করেছেন, মানুষের জীবনকে। শিক্ষা মানুষত্ব প্রবন্ধে কিসের চিন্তার নিগড়ে সকলে বন্দী বলে লেখক উল্লেখ করেছেন? মানে কিসের চিন্তা সবাই বন্দী? শিক্ষার, বস্ত্রের, অন্নের, অর্থের, কোন জিনিসের চিন্তায় সবাই কি বন্দী? দাখিল বোর্ড 2022 সালে এটা এসেছে, খুবই ইম্পর্টেন্ট। কিসের চিন্তার নিগড়ে সকলে বন্দী? অর্থের। অর্থের কিন্তু চিন্তা সবারই আছে। এই যে অর্থের চিন্তার মধ্যে আমরা সবাই একটা কি বন্দী হয়ে আছি, এইটাই বলেছে যে কিসের চিন্তার নিগড়ে সকলে বন্দী হয়ে আছে? অর্থের চিন্তায় সকলে। 54 নম্বর দেখো, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে উল্লেখিত অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে কোনটি বড়? এই যে অন্ন এবং বস্ত্র এর প্রাচুর্যের চেয়ে কোনটি বড়? দাখিল পরীক্ষা 2018 সালে এসেছে। অর্থ এটা কি বড়, মুক্তি, শিক্ষা নাকি জ্ঞান? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়? অর্থ বড় না অর্থ না? মুক্তি হতে পারে, শিক্ষা না জ্ঞান হতে পারে? দেখি কোনটা অ্যান্সার তাহলে। আমার তো মনে হয় খ হবে, খ, মুক্তি। মুক্তিটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। তোমার অন্ন বস্ত্রের প্রাচুর্য রয়েছে কিন্তু তোমার মুক্তি বা মুক্ত নাই, তুমি মুক্ত না, তাহলে মুক্তিটাই কি সব থেকে বড়। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা হচ্ছে এইচএসসি 2018 সালে এটা এসেছে, অর্থ সাধনাই জীবন সাধনা নয়। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। আচ্ছা, মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না, বৃত্ত হতে চিত্ত বড়, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এটা কি? এটা কোনটা হতে পারে? ক, খ, গ, ঘ, কোনটা অ্যান্সার হতে পারে? 55 নম্বর অ্যান্সার করো তো সবাই কমেন্টে দেখি। বৃত্ত হতে চিত্ত বড়, বৃত্ত হতে চিত্ত বড় কোনটা হবে? গ নাম্বার অ্যান্সার হবে, 55-র গ অ্যান্সার হবে। শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে লেখক কোনটিকে চিন্তার নিগড় থেকে মুক্তি দেওয়ার কথা বলেছেন? মানে চিন্তার নিগড় থেকে কোনটাকে মুক্তি দেওয়ার কথা বলেছেন? অন্ন, বস্ত্র, শিক্ষা, অর্থ, কোনটা হবে? ক, খ, গ, ঘ। অন্ন, বস্ত্র, শিক্ষা, অর্থ, কোনটা হবে? অ্যান্সার করো তো সবাই, কোনটা হবে? দাখিল বোর্ড 2017 সালে এটা এসেছে। অন্ন। কোনটার নিগড় থেকে মুক্তি দিতে বলেছেন? অন্নের নিগড় থেকে তিনি কি মুক্তি দেওয়ার কথা বলেছেন। এরপরেরটা দেখি, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? এই মানুষ কারা? ঢাকা বোর্ড 2023 সালে এসেছে। যারা শিক্ষার কাজে ব্যস্ত তারা কি কারারুদ্ধ আহার তৃপ্ত? তাদের মূল্যটা কেমন? যারা অর্থ সাধনায় ব্যস্ত, যারা জীবন সাধনায় ব্যস্ত, যারা সমাজ সংসারে ব্যস্ত, কোনটা হতে পারে? ক, খ, গ, ঘ। তোমরা অ্যান্সার করো তো, ক, খ, গ, ঘ অ্যান্সার করো, কোনটা হতে পারে দেখি? যারা অর্থ সাধনায় ব্যস্ত। তাহলে কারারুদ্ধ হার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? এই মানুষ কারা? যারা অর্থ সাধনায় ব্যস্ত, অর্থ অর্জনে, অর্থ উপার্জনে তারা সবসময় ব্যস্ত থাকে, তাদেরকে বলা হয়েছে। প্রবাস বন্ধু গল্প, এই গল্পে আব্দুর রহমানকে হরফন মৌলা কেন বলা হয়?
আফগানিস্তানের এটা কিন্তু। দেখো এই প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমানকে হরফুন মৌলা বলার কারণ কি? সে কি মৌলানা বংশীয় ছিল বলে তাকে হরফুন মৌলা বলা হয়, নাকি হরফুন তার বাসগৃহ? কি কারণে? হরেক রকম রাখতে পারে, নাকি সকল কাজের কাজী? প্রথম দুইটা নাকি পরের দুইটা? কোনটা? দেখো ক খ গ ঘ, কোনটা হবে? ক খ গ ঘ, এর মধ্যে কোনটা হবে? মৌলানা? দেখি তো। সকল কাজের কাজে, মানে সকল কাজ সে পারে, রান্না বান্না থেকে শুরু করে সকল কাজ সে পারতো, এজন্য তাকে কি বলতো? হরফুন মৌলা। হরফুন মৌলা শব্দের অর্থ কি? সকল কাজের কাজী। শব্দার্থ থেকে প্রশ্ন এসেছে, মানে শব্দার্থগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো শব্দার্থ খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। মানব সত্তা বলতে লেখক কি বুঝিয়েছে? কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছে। মানুষের অস্তিত্ব কি মানব সত্তা, শিক্ষার মাধ্যম, না মনুষ্য চিত্তের কোনটি সঠিক? ক 1 ও 2, 2 ও 3, গ 1 ও 3, ঘ 1 2 3। কোনটি সঠিক জানাও তো কমেন্টে। মানুষের অস্তিত্ব শিক্ষার মাধ্যম, না মনুষ্য চিত্ত, মানে মনুষ্যত্ব? মনুষ্যত্ব, এখানে মনুষ্যত্ব হবে, নিচের সাথে লেগে গেছে মনুষ্যত্ব। মানব সত্তাটা কি? তিনটাই তো মনে হচ্ছে নাকি, নাকি না? 1 ও 3 হবে, মানে শিক্ষার মাধ্যমটা না, মানুষের অস্তিত্ব মনুষ্যত্ব, এটাই হলো মানব সত্তা। মানুষের অস্তিত্ব, মানুষ আছে এবং তার মধ্যে মানুষত্ব রয়েছে, এটাকেই মানব সত্তা বলা হয়। ওই শিক্ষার মাধ্যমটা মানব সত্তা না। আচ্ছা, এরপরে দেখো শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে আত্মিক মৃত্যু, মানে আত্মার যে মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছে? এটা কি অস্বাভাবিক মরণ? দাখিল বোর্ড 2018 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। এটা দ্বারা কি বুঝিয়েছে? অস্বাভাবিক মরণ, নৈতিক অধপতন, মূল্যবোধের অবক্ষয়। আমার মনে হচ্ছে পরের দুইটা হতে পারে, ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। কোনটা হতে পারে? প্রথমটা তো মনে হচ্ছে না হবে, দেখি। হ্যাঁ, এই তো যেটা বললাম, নৈতিক অধপতন, মূল্যবোধের অবক্ষয়। এটা কি? আত্মিক মৃত্যু, আত্মার মৃত্যুটা হলো নৈতিক অবক্ষয় হয়ে গেছে এবং মূল্যবোধের অবক্ষয়, নৈতিক অধপতন হয়ে গেছে। আচ্ছা, এরপরেরটা দেখি। প্রভাস বন্ধু গল্প অনুসারে পাগমানের পাহাড় থেকে কি আসে? পাগমানের পাহাড় থেকে কি আসে? ফালুদা, বরফ, কাবাব, চা পাতা। দেখো পাহাড়ে কি আছে? ফালুদা আছে, কাবাব আছে, চা পাতা আছে, নাকি বরফ আছে? এই পাগমান পাহাড়, ওইটা কিন্তু ঠান্ডা পাহাড়, তাহলে কি আসে ওই ঠান্ডা পাহাড় থেকে? বরফ আসে। ওই বরফ কিন্তু ওই পাগমান পাহাড় থেকে নিয়ে আসে, ওইটা দিয়ে খাবারের জন্য, ফালুদা খাওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখো কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব কত? কাবুল থেকে যে খাজা মোল্লা গ্রামটা ছিল, গল্পে যে গ্রামের কথা উল্লেখ করা হয়েছে, সেই গ্রামের দূরত্ব কত? 1.5 মাইল, 2 মাইল, 2.5 মাইল, না 3 মাইল? কত মাইল দূরে? সবাই অ্যান্সার করো তো কমেন্টে। কত মাইল দূরে? কত মাইল দূরে? দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে, এবারও চলে আসতে পারে, বলা যায় না। 2.5 মাইল দূরে। কত মাইল দূরে? 2.5 মাইল দূরে। তাহলে কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব 2.5 মাইল দূরে। রান্নাঘরে 63 নাম্বার অ্যান্সার করো। রান্নাঘরে আরো আছে, এটা বলে আব্দুর রহমান কি বুঝিয়েছে? যে রান্নাঘরে আরো আছে কি? আরো বরফ আছে, আরো আসবাবপত্র, আরো মাংস, নাকি আরো খাবার? রান্নাঘরে কি থাকে? আসবাবপত্র। মানে সে কি বুঝিয়েছে তখন? এটা দ্বারা গল্প পড়লে বুঝবা, গল্প না পড়লে তো বুঝবা না। এটার অ্যান্সার কি হবে? খাবার। সে বলতেছে যে রান্নাঘরে কিন্তু আরো খাবার আছে। রান্নাঘরে কি আছে? আরো খাবার আছে। আচ্ছা, তপু কতদিন পর ফিরে আসে? তপু সেই যে চলে যায়, ঠিক কতদিন পরে ফিরে আসে? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? গল্পে কত বছর পরে সে ফিরে আসে? কি বলা হয়েছিল? কত বছর পরে? ক খ গ ঘ, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? 4 বছর পর কিন্তু তপু ফিরে আসে। কয় বছর? 4 বছর পর তপু ফিরে আসে। 4 বছর পর তপু কি আসে? ফিরে আসে। খবর দেওয়ার জন্য তপুর বাড়িতে রায়হানকে কখন পাঠানো হয়? অর্থাৎ খবর দেওয়ার জন্য তপুর বাড়িতে রায়হানকে কখন পাঠায়? সকালে পাঠায়, বিকালে, সন্ধ্যায়, রাতে? সে খবর নিতে যায় কখন? সকালে যায়, বিকালে, সন্ধ্যায়, না রাতে? কখন? অ্যান্সার করো তো। সকালে যায়। সকালে সে খবর আনতে যায় তপুর বাড়িতে, বা খবর দিতে যায়, সরি, খবর দিতে যায়। আচ্ছা, রায়হান এসে কার মারা যাওয়ার কথা জানায়? কার মারা যাওয়ার কথা জানালো সে? তপুর স্ত্রীর, তপুর মায়ের, নাকি তপুর বোনের? কার? ক খ গ ঘ।
অ্যান্সার করো, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? তপুর মায়ের মারা যাওয়ার ঘটনা সে কি করে? জানায়। তপুর মায়ের মারা যাওয়ার ঘটনা সে জানায়। আচ্ছা, লেখকরা একসাথে কতজন ছিল? 4 জন, 5 জন, 2 জন, 3 জন। লেখকরা একসাথে কতজন ছিল? 4 জন ছিল, 5 জন, 2 জন না 3 জন? 67 নাম্বার অ্যান্সার কত? 3 জন ছিল। লেখকরা একসাথে কতজন ছিল? 3 জন ছিল। কার শরীর থেকে নির্ঝরের মতো রক্ত ঝরছিল? কার শরীর থেকে রক্ত ঝরছিল? রাহাতের, গল্পকথক, রেনু না তপু? কার শরীর থেকে নির্ঝরের মতো কি রক্ত ঝরছিল? অ্যান্সার করো তো। 68 নম্বরে কত হবে? তপুর শরীর থেকে কি করছিল? নির্ঝরের মতো ঝরঝর করে রক্ত ঝরছিল। কার শরীর থেকে? তপুর শরীর থেকে। কতজন মিলিটারি এসে তপুর লাশ নিয়ে যায়? এখন মিলিটারি যে আসলো, কতজন মিলিটারি আসলো তপুর লাশ নিতে, ওই দেহটা নিতে? 3 জন, 2 জন, 1 জন, 4 জন? কতজন? 2 জন। 2 জন মিলিটারি এসে কি করলো? তপুর লাশ নিয়ে গেল। আচ্ছা, এরপরে দেখি, রেনু দৌড়ে এসে কি করলো? রাহাতের সাথে কথা বললো, তপুর হাত চেপে ধরলো, সবার উপরে রাগ করলো, নাকি রাহাতের হাত চেপে ধরলো? দৌড়ে আসার পরে সে কি করলো? সে কি করলো বলো তো? ক, খ, গ, ঘ, কোনটা অ্যান্সার হবে? তপুর হাত চেপে ধরছে। দৌড়ে এসে কি করছে? তপুর হাত সে চেপে ধরেছে রেনু। তপু বরাত মন্দ বলতে কি বোঝানো হয়েছে? তপুর বরাত মন্দ মানে বরাত মন্দ দ্বারা তার কি বোঝানো হয়েছে? সে অল্প বয়সে মারা গেছে তাই, না পছন্দের পেশায় সে যেতে পারেনি, মেডিকেল পরীক্ষায় পাশ করতে পারেনি, বাড়িতে থাকতে পারেনি? কি কি বোঝানো হয়েছে তপুর বরাত? বরাত মন্দ বলতে কি বোঝানো হয়েছে? 71 নাম্বার অ্যান্সার কি হবে? পছন্দের পেশায় সে যেতে পারেনি, বরাত মন্দ, অর্থাৎ সে কি পছন্দের পেশায় যেতে পারেনি, এটাকে বলা হয় বরাত মন্দ। বরাত মন্দ বলতে এটাই বোঝানো হয়েছে। নিচের উদ্দীপকটি পর এবং সংশ্লিষ্ট। আচ্ছা, সম্প্রতি এক যুবক বিজয় নামে একটি কিবোর্ড আবিষ্কার করেন এবং দেশের মানুষের ব্যবহারের জন্য সম্পূর্ণ ফ্রিতে উন্মুক্ত করে দেন। উদ্দীপকের যুবকের সাথে 21-এর গল্প রচনার তপুর কোন দিকে মিল রয়েছে? দেশপ্রেম, স্বার্থপরতা, দেশের প্রতি আনুগত্যবোধ, পরিশ্রমী মানসিকতা। দেখো এখানে কিন্তু প্রথম ক এবং গ মিলে, খ এবং ঘ এখানে হওয়ার কোনো কারণ নাই। এখানে কোনটা ক এবং গ হতে পারে? তাহলে আমরা দেখি কোনটা অ্যান্সার হবে। ক, দেশপ্রেম। এরপরেরটা দেখি কি বলেছে। উভয়ের কার্যক্রম আলাদা হলেও তারা দুজনেই বুঝিয়েছে যে সব স্বার্থের ঊর্ধ্বে দেশ, দেশের প্রতি যুব সমাজের দায়বদ্ধতা রয়েছে, ব্যক্তি স্বার্থই সবকিছুর ঊর্ধ্বে। কোনটা হবে? ক, খ, গ, ঘ, কোনটা অ্যান্সার হবে তোমরা বলো তো? সব স্বার্থের ঊর্ধ্বে দেশ, দেশের প্রতি যুব সমাজের দায়বদ্ধতা রয়েছে, এই দুইটা হওয়ার চান্স বেশি। তাহলে কোনটা হতে পারে? ক হতে পারে। দেখি উত্তর। হ্যাঁ, তাহলে ক হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, কপোতাক্ষ নদ কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কপোতাক্ষ নদ একটা কবিতা, এই যে কবিতা এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বীরঙ্গনা কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশ পদী কবিতা বলি, কোন কাব্য থেকে এই কপোতাক্ষ নদ কবিতাটি নেওয়া হয়েছে? দাখিল 2023 সালে এটা কিন্তু এসেছে। ক, খ, গ, ঘ, কোনটা অ্যান্সার হবে বলো তো তোমরা? ক, খ, গ, ঘ, কোনটা দেখি? চতুর্দশ পদী কবিতাবলী থেকে এইটা নেওয়া হয়েছে। সতত তোমারও কথা ভাবিয়ে বিরলে, এই কবি এখানে কার কথা ভাবেন? দাখিল পরীক্ষা 2014 সালে এসেছে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এই যে কপোতাক্ষ নদ, অর্থাৎ এই কি বলে, এই কবিতাটিতে সে কার কথা ভাবছে? স্বদেশের, বন্ধু বান্ধবের, কপোতাক্ষ নদের নাকি বঙ্গোজ্জ্বলের? তোমরা অলরেডি বুঝে ফেলেছো এটা কোনটা হবে। এটা হবে কপোতাক্ষ নদের। আচ্ছা, এরপরে দেখি, দুগ্ধ স্রোতরূপী কাকে বলা হয়? দুগ্ধ স্রোতরূপী কাকে বলা হয়? বঙ্গদেশকে, বাংলাদেশকে, কপোতাক্ষ নদকে, বঙ্গজননকে নাকি সাগরদারিকে? কাকে বলা হয়? কপোতাক্ষ নদ কবিতায় কাকে বলা হয়? কপোতাক্ষকেই বলা হয়। আচ্ছা, সনেটের অষ্টকে মূলত কি থাকে? সনেট বলা হয় কাকে? সনেটের চরণ থাকে কিছু, এই চরণের অষ্টকে
শেষ দিকের যে লাইনগুলো, এগুলো কি বলা হয়? দাখিল পরীক্ষা 2018-তে এসেছে। কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। এই লাইনগুলোতে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে, নাকি ভাবের পরিণতি, ভাবের প্রবর্তনা ও পরিণতি, না সূচনা উপসংহার থাকে? কি থাকে? ক খ গ ঘ, কোনটা অ্যান্সার হবে? তোমরা অ্যান্সার করো তো। ক খ গ ঘ, কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার করো তো। ভাবের প্রবর্তনা থাকে। সনকের অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা। অষ্টকটা কি আমরা দেখি তো। শেষ 6 চরণের স্তবককে কি বলে? শেষ যে 6টা চরণ বা লাইন, এই লাইনকে কি বলা হয়? স্তবককে কি বলা হয়? অষ্টক, ষষ্ঠক, মাত্রা, বিন্যাস। কি বলা হয়? অষ্টক বলা হয়। কি বলা হয়? অষ্টক বলা হয়। ক নাম্বার অ্যান্সার হবে, নাকি সরি, এইটা হবে ষষ্ঠক। শেষ 6 চরণ, 6 বলছে না, তাহলে কি হবে? ষষ্ঠক। এটা কি হবে? ষষ্ঠক। মাইকেল মধুসূদন দত্ত কিভাবে কপোতাক্ষ নদের কথা ভাবেন? সে কিভাবে সেই প্রবাসে বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন? সতত, দেখো একটা কবিতার লাইনে কিন্তু দেয়া আছে, বিরলে স্বপ্নে খুশি মনে না দুঃখ মনে। এটা কি হবে? ক খ গ ঘ, এটা কিন্তু হবে বিরলে। কবিতার লাইনে আছে, কবিতার লাইন, প্রত্যেকটা লাইন এজন্য ভালো করে পড়তে হবে, রিডিংটা ভালো করে পড়তে হবে। দাখিল 2016 সালে এসেছে। কবি মাইকেল মধুসূদন দত্তের কার কথা সব সময় মনে পড়ে? সে প্রবাসে বসে কার কথা মনে পড়ে? বন্ধু দেশের, স্বজনজনের, মায়ামন্ত্র ধ্বনির, না কপোতাক্ষ নদের? কার কথা মনে পড়ে? সেই যে তার প্রিয় কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদের কথা তার কি পড়ে? মনে পড়ে। কপোতাক্ষ নদের কথা তার মনে পড়ে। এই প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই যে এই প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এটা দ্বারা কি বুঝিয়েছে? এই চরণটিতে কবির মানসিকতায় কোন দিক প্রকাশ পেয়েছে? ভালোবাসার ব্যর্থতা, না পাওয়ার বেদনা, সান্নিধ্যের বাসনা, নাকি বিচ্ছেদের যন্ত্রণা? দাখিল পরীক্ষা 2022 সালে এটা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। না পাওয়ার বেদনা, সান্নিধ্যের বাসনা, বিচ্ছেদের যন্ত্রণা, কোনটা হতে পারে? অ্যান্সার করো তো। ক খ গ ঘ, কোনটা হবে? সান্নিধ্যের বেদনা। কোনটা হবে? সান্নিধ্যের বাসনা। মানে তার কাছাকাছি হওয়া, তার সান্নিধ্যটা, এটা একটা বাসনা জাগে কবির মনে। সেই প্রবাসে বসে সে কপোতাক্ষের সান্নিধ্যের বাসনা জাগায় তার মনে। আচ্ছা, এরপরে সতত হে নদ তুমি পরমোর মনে, সতত হে নদ তুমি পরমোর মনে। এই চরণটিতে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো কি? দাখিল পরীক্ষা 13 সালে এসেছে। স্মৃতিচারণ করছে, হ্যাঁ এটা হতে পারে। নদের প্রতি ভালোবাসা, হ্যাঁ হতে পারে। বিদেশের প্রতি অনীহা, কোনটা? এই তিনটার কোনটা হবে? ক খ গ ঘ। অ্যান্সার করো তো। ক খ গ ঘ, এই চারটার মধ্যে কোনটা হতে পারে? স্মৃতিচারণ, নদের প্রতি ভালোবাসা, বিদেশের প্রতি অনীহা, কোনটা হতে পারে? ক হবে 1 ও 2, অর্থাৎ এই যে স্মৃতিচারণ করতেছে, নদের প্রতি যে তার ভালোবাসা, কপোতাক্ষ নদের প্রতি, এইটা সে ভাবছে, স্মৃতিচারণ করছে। এটাই হলো এই লাইনের একটা ব্যাখ্যা, যে সতত হে নদ তুমি পরমোর মনে। আচ্ছা, এখানে কি বলেছে? উদ্দীপক, রাফি চাকরির সুবাদে জাপান যায়, সেখানকার প্রকৃতি উন্নত পরিবেশ তার ভালো লাগলেও খাবার একদমই সে খেতে পারে না। খাবারের টেবিলে বসলেই মনে পড়ে তার মায়ের হাতের রান্নার কথা। অবসরে মায়ের সাথে ফোনে কথা বলে সহপাঠী ও খেলার সাথীদের কথাও জানতে চায়। এই উদ্দীপকে রাফির মানসিকতার সাথে কপোতাক্ষ নদ কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে? কোন চরণ বা কোন লাইনের মিল রয়েছে? সতত হে নদ তুমি পরমোর মনে, এটা, না জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? আচ্ছা, এর পরেরটা হচ্ছে স্রোতরূপী তুমি জন্মা। আচ্ছা, এই পরেরটা দেখা যাচ্ছে না, এটা তোমরা পিডিএফ অন করলে দেখতে পারবা, এই স্লাইডে হয়তো দেখা যাচ্ছে না। ক খ গ ঘ, কোনটা অ্যান্সার হতে পারে? অ্যান্সার করো তো তোমরা, কোনটা অ্যান্সার হতে পারে 83 নাম্বারের? দেখি আমরা। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত হে নদ তুমি পরমোর মনে, তাহলে কোনটা অ্যান্সার হবে? সতত হে নদ তুমি পরমোর মনে। আচ্ছা, উদ্দীপকের মূলভাবে কপোতাক্ষ নদ কবিতার যে বিষয়টি প্রকাশ পেয়েছে, মূলভাবে কি প্রকাশ পেয়েছে? স্মৃতি কাতরতা, নিঃস্বর বাস্তবতা, না স্বদেশের প্রতি ভালোবাসা? প্রথমটা আর শেষেরটা মিলে, নিষ্ঠুর বাস্তবতা এটা না, তাহলে কোনটা হতে পারে? দেখি, ক খ গ ঘ, কোনটা অ্যান্সার বলো তো? ক খ গ ঘ, খ, যেটা বলেছিলাম, স্মৃতি কাতরতা, সে স্মৃতিতে সে কাতর হয়ে আছে, সে স্বদেশের প্রতি ভালোবাসা
তার ওইখান থেকে তার কি প্রবাসে বসে তার মনে পড়ছে কপোতাক্ষ নদের কথা, স্মৃতি কাতর হয়ে আছে সেই কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। আচ্ছা, ফাহিম উচ্চশিক্ষা নিতে কানাডায় পাড়ি জমালেও পড়ালেখায় ঠিক মতো মন বসাতে পারছে না। বিকেল বেলা অবসরে নানা জায়গায় ঘুরে বেড়ালেও কিছুতেই পরিপূর্ণ তৃপ্তি পায় না সে। তাই তথ্য প্রযুক্তির সহায়তায় ভিডিও কল দিয়ে বাবা মা ও স্বজনদের সাথে কথা বলে এবং বন্ধুদের সাথে মাধ্যমে এলাকায় নানা জায়গায় দেখে মনকে শান্ত করার চেষ্টা করে। এই উদ্দীপকে ফাহিমের অতৃপ্ত মনোভাবের সাথে নিচের কোন সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? দাখিল পরীক্ষা 2022 সালে এটা এসেছে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কোনটার সাথে মিলে যায় বলতো? উদ্দীপকের সাথে এটা কোনটার মিলে? ক খ গ ঘ। ক খ গ ঘ। দেখো, অতৃপ্ত মনোভাব, এই যে একটা তৃষ্ণা তার, এই অতৃপ্ত মনোভাব, এই মনোভাবটা কি শান্ত হয়, তার মানে কি এই জুড়াই এ কান, শান্ত আমি ভ্রান্তির ছলনে, তাহলে খ হতে পারে। দেখি অ্যান্সারটা খ হয়েছে, দেখেছো? আচ্ছা, এরপরে দেখি, কপোতাক্ষ নদ কবিতায় প্রতিফলিত কোন বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে? দাখিল পরীক্ষা 2022 এসেছে। স্নেহ আদর, কষ্টময় দিনের কথা, রূপ ঝলমল কল্পনার উচ্ছ্বাস, সুখ স্মৃতির চিত্রায়ন। এখানে কি স্নেহ আদর নিয়ে না, কষ্টময় দিনের কথা না, রূপ ঝলমল কল্পনার উচ্ছ্বাস হতে পারে, সুখ স্মৃতির চিত্রায়ন এটাও হতে পারে, যে সে মনে মনে সে সুখ স্মৃতি আঁকছে, তার চিত্রায়ন ঘটাচ্ছে, এইটা হতে পারে কপোতাক্ষ নদ। দেখি কোনটা অ্যান্সার হবে? সুখ স্মৃতির চিত্রায়ন, সুখ স্মৃতির চিত্রায়ন। বাদশাহ বাবরের চোখে কেন ঘুম নাই? তার চোখে ঘুম নাই কিসের টেনশনে? তার চোখে সমস্যা হওয়ার কারণে, না তার রাজ্যের খারাপ অবস্থা, পুত্র হুমায়ুন অসুস্থ, নাকি দুশ্চিন্তা? তার চোখে ঘুম নাই, তার রাজ্যের অবস্থা খারাপ এজন্য, নাকি গল্পে কি পড়েছো তোমরা দেখো তো? ক খ গ ঘ কোনটা হবে? তার ছেলে কিন্তু অসুস্থ ছিল, এইটা কারণ হতে পারে। তাহলে কি হতে পারে? পুত্র হুমায়ুন অসুস্থ হওয়ার কারণে। এই যে, আচ্ছা, জীবন বিনিময় কবিতায় যত দিন যায় কার দুর্ভোগ বেড়ে যায়? যত দিন যাচ্ছে আর দুর্ভোগ বাড়তেছে। জীবন কবিতা, এটা কার দুর্ভোগ বাড়ে? বাবরের, আকবরের, জাহাঙ্গীরের না হুমায়ুনের? কার দুর্ভোগ বাড়ে? বাবরের, আকবরের, জাহাঙ্গীরের, হুমায়ুনের? ক খ গ ঘ কোনটা অ্যান্সার হবে তোমরা বলো তো? হুমায়ুনের। কার দুর্ভোগ বাড়ে? হুমায়ুনের দুর্ভোগ বেড়ে যায়। আচ্ছা, কার স্মৃতি আজানের ধ্বনিতে মিশে আছে? কার স্মৃতি? দেখো, সর্বপ্রথম কে আজান দেয়, আজানের ধ্বনিতে মিশে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা খুবই সহজ, এটা আমরা জানি অনেকেই। দাখিল বোর্ড, মাদ্রাসা বোর্ড 2022 এসেছে। এটা কি হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আজানের ধ্বনিতে দেখো, আজান কিন্তু প্রচলন ঘটায় কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আজানের প্রচলন ঘটায়। তাহলে কার স্মৃতিতে আজানের ধ্বনি মিশে আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক কার দক্ষিণ বাহু ছিলেন? কার দক্ষিণ বাহু ছিলেন? পিতার মাতার মুমিনদের আখেরি নবীর। 90 নাম্বার অ্যান্সার করো। ক খ গ ঘ কোনটা হবে? আখিরি নবীর কি ছিলেন? দক্ষিণ বাহু ছিলেন। আচ্ছা, এরপরেরটা দেখি, ইসলামের জ্যোতি আজ দিনে দিনে কি হচ্ছে? ইসলামের জ্যোতি, জ্যোতি মানে কি? আলো, নূর, কি হচ্ছে? নিভে যাচ্ছে, আলোকিত হচ্ছে, অম্লিন হচ্ছে, না বিমলিন হচ্ছে? এটা কোনটা হবে? ক খ গ ঘ কোনটা হবে? বিমলিন হচ্ছে, বিমলিন হচ্ছে। আচ্ছা, লোহিত সাগরে সাগরে কিভাবে মরতে চান? লালে লাল হয়ে, সাদা সাদা হয়ে, ডুবে কালে কালো হয়ে, কালো কালো হয়ে? কিভাবে মরতে চান? লালে লাল হয়ে, সাদা সাদা হয়ে, ডুবে কালো কালো হয়ে। লোহিত সাগরে কিভাবে মরতে চান? ক খ গ ঘ কোনটা অ্যান্সার হবে? 92 অ্যান্সার কি হবে? লালে লাল হয়ে লোহিত সাগরে কি মরতে চান? লালে লাল হয়ে লোহিত সাগরে কি হন? মরতে চান। ওমর ফারুক কবিতার মরুপথ কেমন ছিল? তার যে মরুপথ, কবিতার মধ্যে মরুপথ কেমন ছিল? দুর্গম, শীতল মানে কি ঠান্ডা, রৌদ্র দগ্ধ, নাকি বালুময়? বালুময়। কেমন ছিল মরুপথটা? মরুপথ কেমন থাকে? রৌদ্র, রৌদ্র দগ্ধ, রৌদ্র দগ্ধ, রোদ গরম ছিল, রৌদ্র দগ্ধ ছিল। আচ্ছা,
ওমর ফারুক কবিতায় মরুর সূর্য কি করে? মরুর সূর্য কি করে? রোদ দেয়, আগুন বৃষ্টি ফেলে, বালু ঠান্ডা করে, না বালু চিকচিক করে? মরুর সূর্য সে কি করে? রোদ দেয় নাকি, না আগুন বৃষ্টি ফেলে, বালু ঠান্ডা করে, না বালু চিকচিক করে? মরুর সূর্য আগুন বৃষ্টি ফেলে। সে কি করে? আগুন বৃষ্টি ফেলে। আচ্ছা, 95 নাম্বার অ্যান্সার করো দেখি। ভৃত্য, ভৃত্য মানে কি? সহচর। ভৃত্য বলা হয় কাকে? সহচর। ভৃত্যকে উঠে চড়িয়ে ওমর কি করলেন? ওই যে ভৃত্যকে উঠে চড়ালেন, তারপর সে কি করলো? জেরুজালেমে যখন প্রবেশ করলো, সে কি অন্য উঠে উঠলো? না। একই উটের পিছে দুজন? না। ওমর রশি ধরলো, ওমর থমকে গেল? ওমর কিন্তু রশি ধরে, তিনি উটের রশি ধরে তিনি এগিয়ে গিয়েছেন। তাহলে কি? ওমর রশি ধরলো। সেই দিন এই মাঠ, এই কবিতার মূল ভাব কি? ঢাকা বোর্ড 2019 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। মানব সভ্যতার পরিণতি, প্রকৃতির সৌন্দর্য নশ্বর, জীবন রহস্যময়, না প্রকৃতির সৌন্দর্যই চিরস্থায়ী? এটা কোনটা হতে পারে? সেই দিন কবিতার মূল ভাব কি? মানব সভ্যতার পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে, না প্রকৃতির যে সৌন্দর্য এটা নশ্বর, নষ্ট হবে না কখনো, জীবন রহস্যময়, না প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী? এটা কোনটা? সেই দিন এই মাঠ চিরস্থায়ী। মানুষ মারা যাবে কিন্তু প্রকৃতির সৌন্দর্য রয়ে যাবে, এটা যে চিরস্থায়ী, এইটা নিয়ে আলোচনা করা হয়েছে সেই দিন এই মাঠ কবিতায়। 97 নাম্বার, সেই দিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কি ভিজবে না? শিশিরের জলে কি ভিজবে না? লক্ষ্মী পেঁচা, চালতা ফুল, খেয়া নৌকা, নাকি শান্ত বাতি? দাখিল পরীক্ষা 2024 এসেছে। কি ভিজবে না? লক্ষ্মী পেঁচা, চালতা ফুল, খেয়া নৌকা, শান্ত বাতি। কি ভিজবে না? চালতা ফুল ভিজবে না। কি ভিজবে না? চালতা ফুল ভিজবে না। আচ্ছা, 98 নাম্বার, মানুষের প্রতি মানুষের কি থাকা দরকার? শত্রু, বন্ধু, কাকা, বাবা। মানুষের প্রতি মানুষের কি থাকা দরকার? মানুষের প্রতি মানুষের বাবা থাকা দরকার। আচ্ছা, এটা মনে হয় মিস্টেক হয়েছে নাকি? মানুষের প্রতি মানুষের বাবা থাকা দরকার। আচ্ছা, ভৃত্যের কথা শুনে ওমরের চক্ষু ভিজে ওঠে। সেই যে সহচর, তার কথা শুনে ওমরের চক্ষু ভিজে যায় কেন? ভাইরে, তুমি ফিরে গিয়ে বড় হতে চাও, আমাকে জানাতে যেতে বাধা দিয়েছো, রোজ কিয়ামতে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভৃত্যের কথা শুনে ওমরের চোখ ভিজে গেল। ভাইরে, তুমি ফিরে গিয়ে, কোনটা হবে দেখো তো? ক, খ, গ, ঘ। কোনটা হবে? ক, খ, গ, ঘ। কোনটা হবে? খ হবে। কি হবে? ভাইরে, তুমি ফিরে গিয়ে বড় হতে চাও, আমাকে রোজ কিয়ামতে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। 100 নাম্বার, সেই দিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কি ভিজবে না? আচ্ছা, এটা তো পড়েছো। চালতা ফুল। কি ভিজবে না? চালতা ফুল। লক্ষ্মী পেঁচা কার জন্য গান করে? কার জন্য? ফসল, লক্ষ্মী, প্রকৃতি, নিজের জন্য? কার জন্য? কার জন্য গান করে? ক, খ, গ, ঘ। কোনটি অ্যান্সার হবে? তোমরা করো তো। লক্ষ্মী পেঁচা কার জন্য গান করে? লক্ষ্মীর জন্য। কার জন্য গান করে? লক্ষ্মীর জন্য সে কি করে? গান করে। আচ্ছা, 103, শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ ঢেউ কতদিন প্রবাহিত হতে থাকবে? শিশিরের যে জল, এই জলে যে ভেজা চালতা, এই চালতাটা কি ফুলের গন্ধ ঢেউ কতদিন প্রবাহিত হতে থাকবে? 7 দিন, 100 দিন, 100 বছর, অনন্তকাল। কতদিন এটা থাকে? 100 দিন থাকে? না, এটা তো 100 দিন থাকার কথা না, দেখি নাকি অনন্তকাল। আচ্ছা, তাহলে এটা কি? এটা অনন্তকাল থাকবে। ধরো এখন হয়ে গেছে, শেষ না, এটা অনন্তকাল আসবে, শেষ হবে, যাবে, অনন্তকালই থাকবে। কোথায় চিরকালের ব্যস্ততা থাকে? প্রকৃতিতে, নদীতে, সংসারে, নৌকায়? চিরকালের যে একটা ব্যস্ততা, এটা কোথায় থাকে বলো দেখি? ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ। প্রকৃতির মধ্যে একটা ব্যস্ততা বিরাজমান। তার মানে কি? চিরকালের ব্যস্ততা কোথায় থাকে? প্রকৃতিতে থাকে। 105 নাম্বার, লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? পল্লীর গান, ব্যথার সঙ্গীত, মঙ্গলা বার্তা, দুর্ঘটনা বার্তা? লক্ষ্মী পেঁচা কি করে? মঙ্গল বার্তা নিয়ে আসে না? মঙ্গল বার্তা নাকি? মঙ্গল বার্তা নিয়ে আসে। তাহলে কোনটা হবে? মঙ্গল বার্তা নিয়ে আসে, ধ্বনিত হয়। লক্ষ্মী পেঁচার কার কণ্ঠে মঙ্গলের বার্তা গেয়ে যাবে? সিলেট বোর্ড 2008। কাছে থাকবে, গান গাবে, বাসা বাঁধবে, বিদায় জানাবে। কার কণ্ঠে মঙ্গলের বার্তা গেয়ে যাবে? কাছে থাকবে, গান গাবে, বাসা বাঁধবে, বিদায় জানাবে। 106 নাম্বার কি হবে?
এটা মনে হয় মিস্টেক হয়েছে। আচ্ছা, এর পরেরটা দেখি। বৃষ্টির দিনে মন নিঃসঙ্গ হয় কেন? বৃষ্টির দিনে মন নিঃসঙ্গ হয় কেন? চারিদিকে বর্ষা নামে, বিদ্যুৎ চমকানো দেখে, বৃষ্টিত দিনের কথা মনে পড়ে, না প্রাণের জোয়ার দেখে? এটা কি হবে? বৃষ্টির দিনে মন নিঃসঙ্গ হয় কেন? চারিদিকে বর্ষা নামার কারণে নিঃসঙ্গ হয়, বিদ্যুৎ চমকানো দেখে, বৃষ্টিত দিনের কথা মনে পড়ে, না প্রাণের জোয়ার দেখে? কোনটা হবে? 107 বৃষ্টির দিনে মন কেন নিঃসঙ্গ? অ্যান্সার করো তো কোনটা হবে? বৃষ্টিত দিনের কথা মনে পড়ে কি হয়? নিঃসঙ্গ হয়, মন নিঃসঙ্গ হয়। আচ্ছা, এর পরেরটা দেখি। বৃষ্টি কবিতায় কোন নদীর কথা উল্লেখ করেছে কবি? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, মেঘনা, যমুনা, পদ্মা, মেঘনা, তিস্তা, পদ্ম? কোনটা? খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। কোনটা হতে পারে? ক খ গ ঘ। অ্যান্সার করো তো। পদ্মা, মেঘনা। তাহলে কোন নদীর কথা উল্লেখ করেছে বৃষ্টি কবিতায়? পদ্মা ও মেঘনা। বৃষ্টি কবিতায় বৃষ্টির রৌদ্র দগ্ধ ধান খেতে কার স্পর্শ পেতে চায়? এই রৌদ্র দগ্ধ ধান খেতে কার স্পর্শ? ছায়া বৃষ্টির নদীর মেঘের কার স্পর্শ পেতে চায়? বৃষ্টি কবিতায় বৃষ্টির স্পর্শ পেতে চায়, বৃষ্টির স্পর্শ পেতে চায়। 110 নাম্বার। বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎকে কেমন বলেছেন? বিদ্যুৎ কেমন কবিতায় কি বলেছেন? ঝলমলে, অদ্ভুত, না বিদগ্ধ, না রূপসী? বিদ্যুৎটা কিরকম? বিদগ্ধ নাকি না রূপসী? রূপসী হবে। তাহলে বিদ্যুৎ কিরকম? রূপসী। রৌদ্র দগ্ধ ধান ক্ষেত বলতে কবি কি বুঝিয়েছেন? রৌদ্র দগ্ধ ধান ক্ষেত, খরতাপে বাতাস দোলায়িত ধান ক্ষেত, কৃষকের ধান কাটার উৎসব, বৃষ্টির পরশ পাওয়ার প্রত্যাশা। রৌদ্র দগ্ধ ধান ক্ষেত, এটা বলতে কি বুঝিয়েছে? 111 নাম্বার। অ্যান্সার করো তো। ক খ গ ঘ। কোনটা হতে পারে? কোনটা হতে পারে? খরতাপ, আগুন, রৌদ্র দগ্ধ, খরতাপ, তাপ, আগুন। আচ্ছা, আহসান হাবিব কার চিরচেনা স্বজন? কার? পাখির, জোনাকির, ডান পিটের, জমিলার মার। আহসান হাবিব কার চিরচেনা সুর? সিলেট বোর্ড 2021 সালে এসেছে, আসতে পারে। পাখির, জোনাকির, জানপিটের, জমিলার মার। কোনটা অ্যান্সার হবে? জোনাকি। জোনাকির চিরচেনা স্বজন। আহসান হাবিব কি? জোনাকির চিরচেনা স্বজন। 113 আমি কোন আগন্তুক নই কবিতায় কবির সামনে সামনে কি? শূন্য খাখার দূর, ধুধু বালুচর ধানের ক্ষেত, নাকি ধুধু নদীর কিনারা? তার সামনে কি? ক খ গ ঘ। কোনটা অ্যান্সার হবে? শূন্য খাখার উদ্দূর হবে, শুধু ধুধু বালিচর তার সামনে, নাকি ধান ক্ষেত, নাকি ধুধু নদীর কিনারা? কোনটা হবে? ঢাকা বোর্ড 2019 সালে এটা এসেছে, আসতে পারে। কোনটা হতে পারে দেখি? ধুধু নদীর কিনারা। তার সামনে কি? ধুধু নদীর কিনারা। তার সামনে কি? ধুধু নদীর কিনারা। কারফুয়া ডুমুরের ডালে কিসের উপস্থিতি লক্ষ্য করা যায়? কিসের উপস্থিতি? কবির উপস্থিতি তো না। মাছরাঙ্গা, পাখি, নাকি জোনাকি? কোনটা হতে পারে? মাছরাঙ্গা, না পাখি, নাকি জোনাকি? 114 নাম্বার। অ্যান্সার করো তো। মাছরাঙ্গা। কবি আহসান হাবিব কোন নিয়মের কথা বলেছেন? প্রচলিত নিয়ম, রাষ্ট্রীয় নিয়ম, প্রাকৃতিক, নাকি শাপ্নিক নিয়ম? আহসান হাবিব কিন্তু শাপ্নিক নিয়মের কথা বলেছেন। আচ্ছা, বলেই তো দিলাম, শাপ্নিক নিয়মের কথা বলেছেন। কবি আহসান হাবিব নিজেকে কিসের মুখ এক অবোধ বালক বলেছেন? দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। ধুধু নদীর, বাংলার প্রকৃতির, উত্তাল নদীর সাথে কি তার নিজের মুখের অবোধ তুলনা করেছেন, নাকি স্নিগ্ধ মাটির? কিসের বালক বলেছেন? সে কিসের অবোধ বালক? উত্তাল নদীর, বাংলার প্রকৃতির, ধুধু নদীর, না স্নিগ্ধ মাটির? কোনটা অ্যান্সার কি হবে? ক খ গ ঘ। উত্তাল নদীর। সে কি? মুখ অবোধ বালক, উত্তাল নদীর এক অবোধ বালক। কবি শাপ্নিক নিয়মে কোথায় থাকে? কবি শাপ্নিক নিয়মে কোথায় থাকে? বাঁশবাগানে, এখানে, বাড়িতে, জমিনে? শাপ্নিক নিয়মে কোথায় থাকে? অ্যান্সার করো তো। এইখানে থাকে। শাপ্নিক নিয়মে এইখানে থাকে। আচ্ছা, এইখানে থাকার নাম সর্বত্রই থাকা। এখানে এই হবে, এখানে কি হবে? এই হবে, এখানে হবে এই। আচ্ছা, এইখানে থাকার নাম কি? সর্বত্রই থাকা। এই লাইন দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? দাখিল পরীক্ষা 2020-এ এসেছে। তুলনাহীন অনুভূতি, প্রকৃতিকে নিজ সত্তায় অনুভব,
দেশের মানুষকে আপন মনে হওয়া, না সমগ্র দেশকে আপন করে নেওয়া? এই যে এইখানে থাকা সর্বত্রই, এটা কি, এটা দ্বারা কি বুঝিয়েছে? ক খ গ, কোনটা অ্যান্সার হবে? তুলনাহীন অনুভূতি, তার অধীনা অনুভূতির তুলনা নাই, তুলনাহীন অনুভূতি, তার তুলনাহীন অনুভূতি। আমি কোন আগন্তুক নই কবিতায় তিনি কোন অভ্যাসগত নন বলতে কি বুঝিয়েছেন? দাখিল পরীক্ষা 2022-এ এসেছে। অবোধ বালক, ভিনদেশী পথিক, চিরচেনা লোক না অনাহুত অতিথি। তিনি আগন্তুক নই, তিনি কি অবোধ বালক, তিনি কি ভিনদেশী পথিক, চিরচেনা লোক না অনাহুত অতিথি? কোনটা অ্যান্সার হবে? চিরচেনা লোক। কোনটা অ্যান্সার হবে? চিরচেনা লোক। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকাদের দখলে? কার ফুসফুস পোকাদের দখলে? ঢাকা বোর্ড 2021 সালে। সগির আলীর, মতলব মিয়ার, রুস্তম শেখের, নাকি কেষ্ট দাসের? কার ফুসফুস কিন্তু এখন পোকার দখলে? এটা কার? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় এটা কি? এটা রুস্তম শেখের। এটা কি? রুস্তম শেখের। আচ্ছা, স্বাধীনতার জন্য কার ফুসফুস এখন পোকাদের দখলে? এটাতে বললাম রুস্তম শেখের। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় মেশিন গান খই ফোটালো, খই ফোটালো, এটা বলতে কি বুঝিয়েছে? মেশিন গানের ভয়ঙ্কর রূপ, বিরামহীন গুলিবর্ষণ, বাঙালিদের প্রতিরোধ, পাক বাহিনীর পরাজয়। এটা কি? খই ফোটালো। খই ফোটালো বলতে কি বোঝানো হয়েছে? 2019 সালে এসেছে এটা। অ্যান্সার করো তো সবাই। ক খ গ ঘ। কোনটা হবে? বিরামহীন গুলিবর্ষণ, মানে খইয়ের মতো ফুটতেছে, বিরামহীন ভাবে গুলি বের হচ্ছে, এইটা বুঝিয়েছে। একটি নতুন কিসের জন্ম হতে চলেছে? শিশুর, দেশের, পৃথিবীর? নতুন একটি কিসের জন্ম? পৃথিবীর। কিসের জন্ম? পৃথিবীর। রাজা সুলেমানের তলোয়ারে কার মাথা কাটতো? কার মাথা কাটলো? অত্যাচারী, সে কার মাথা কাটলো? বিভেদকারী, পরগাছাদের, বাহাদুরদের? কার? রাজা সুলেমানের অত্যাচারীর মাথা কাটলো। এই ছিল তোমাদের টোটাল 124টা এমসিকিউ। ইনশাল্লাহ এগুলো থেকে দেখো কি বলো, এই এমসিকিউ গুলো থেকে তোমাদের দেখা যায় 3টা 4টা 5টা কমন পড়ে যেতে পারে, বলা যায় না, কারণ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বোর্ডের এমসিকিউ গুলো তোমাদেরকে সলভ করালাম, এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও আমি তোমাদের পড়া দিয়ে দিব। তোমরা অনুধাবনমূলক প্রশ্ন কি কি পড়বা, এবং যে 20 মার্কের জন্য কি কি প্রশ্ন পড়বা, শর্ট প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আর তোমরা যারা পিডিএফটি পেতে চাও, ক্লাসটি শেয়ার করে দিবা এবং একটি লাইক দিবা, কমেন্টে কমেন্ট করবা এবং লাইক দিবা, এবং কি কি ক্লাস পেতে চাও সামনের পরীক্ষার জন্য সেটাও কমেন্টে জানিয়ে দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোনো একটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।